জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাইডেনের সাথে বৈঠক, বাংলাদেশের সাথে তৈরি হবে নতুন সম্ভাবনা। সাবেক আইনমন্ত্রী ও সাবেক আইজিপিকে ফের গ্রেফতার দেখানো হলো খিলগাঁও থানার হত্যা মামলায়। ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে নেতিবাচক প্রভাব, 1 কেজির দাম 1700 টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৭ জন সফরসঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর ইউনূস। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়ে ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠক ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত ৩-৪ মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। কাজে সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনূসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। উন্নত বিশ্বের সাথে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে কৌশলগতভাবে বাংলাদেশ আরও লাভবান হবে জাতিসংঘের এবারের আসরের পর, এমন আশা করছেন কূটনীতিক ও অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, জাতিসংঘ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবেন ডক্টর ইউনূস। তিনি ভাষণে তুলে ধরবেন দেশের অবস্থান, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অধিক সহায়তার আশা বিশ্লেষকদের। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দৃষ্টির কেন্দ্রে থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়েও আগ্রহ আছে বিশ্ব নেতাদের। আর বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হচ্ছে এবার। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে
পতিত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সরকার এখন তো অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছে, কারণ এই সংস্কার কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানগুলো তৈরি করে তারপর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত যাওয়া, এই যে ট্রানজিশনটা তারা করাবেন এ সম্পর্কে মানুষ জানতে আগ্রহী হবে আমার ধারণা। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন বৈঠক থেকে দেশের টানাপোড়েন কাটিয়ে উন্নয়ন সহযোগীদের সহায়তায় আরও সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাজেটারি সাপোর্ট এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সহায়তাটা যদি সেই ফর্মে আসে তাহলে ওই টাকাটা ইউজ করার ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। ২৭ তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্যে রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, পাচার হওয়া অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয় নিয়ে কি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা দেখতে মুখিয়ে পুরো দেশ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। আরও একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী সোমবার এই আদেশ দেন। এর আগে খিলগাঁও থানার পুলিশ আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের মানুষকে ঝুলিয়ে রাখার কথা বলে আন্তর্জাতিক অপরাধ করেছেন। তার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে অনেক টাকা, অস্ত্র আছে, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার দাবি জানান ফারুক। অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে? বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতিবিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। ভারতে ইলিশ রপ্তানির খবরে প্রভাব পড়েছে বরিশালের বাজারেও। ইলিশের ভরা মৌসুম হলেও দাম চড়া। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার খবরের ২ দিনের মধ্যে বরিশালে ইলিশের দাম বেড়েছে। এখন বরিশালে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশের মন ৯০,০০০ টাকা, প্রতি কেজি পড়ছে ২২৫৮ টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতিমন ৬৮,০০০ টাকা। এর হিসাবে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ১৭০০ টাকা। বরিশালে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এখন ১৫৫০ টাকা। এখন পর্যন্ত বরিশাল থেকে ইলিশ রপ্তানি করা শুরু না হলেও মন প্রতি ৫ থেকে ৮,০০০ টাকা বেড়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, নদী এবং সমুদ্রে ইলিশ বেশি ধরা পড়লে দাম কমে আসবে। অনেক দিন থেকে ইলিশের মাছ বাজার হাই যাচ্ছে, অনেক দিন থেকে, এবং এখন যে বাণিজ্য মন্ত্রণালয় যে ঘোষণা দিয়ে তারপরে এটার একটা প্রভাব পড়বে অবশ্যই। যেটা চলতেছে আমরা ওই অনুযায়ী নিতেছি। এখন বেশি হলেও আমাদের কর্মক্ষেত্রে যা আয় আছে ওই হিসাব করে নিয়ে আমাদের চলতে হয়। ইলিশ যখনও রপ্তানি হয়নি তখনও তো আমরা দাম মানে কম হয়নি। দাম তো এমনিতেই বেশি, মানে আগেও বেশি ছিল, এখনও বেশি। মাছের দাম কম ছিল কবে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। টঙ্গী আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ বিশৃঙ্খলার অভিযোগে ৩ জন আটক। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে।
আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও এখনও বন্ধ রয়েছে 51টি কারখানা। সকালে আশুলিয়ার জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়। এদিকে গাজীপুরের টঙ্গী মৌচাক কোকোলা ফুড প্রোডাক্টস কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করে 3 জনকে। এদিকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 43টি ও সাধারণ ছুটি রয়েছে 8টি কারখানায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা, র্যাব, শিল্প পুলিশ ও বিজিবি। আজকে 43টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 9টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে। আর অন্য ফ্যাক্টরিগুলোতে কাজ চলছে। এখানে কোনো ধরনের আপনারা দেখছেন সবাই শান্তিপূর্ণভাবে শ্রমিক ভাইরা আছেন আমার সাথে, সবাই তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো পেশ করছেন। আমরা এরা 15 তারিখে বেতন দিবে চাইছে, 15 তারিখে বেতন দেয় নাই। আজকে 2-3 মাস থাকি আমাদের বকেয়া বেতন বাকি আছে, কোনো বেতন দেয় নাই। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের তৃতীয় দিন আজ। তৃতীয় দিনে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। আজও খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। কেবল শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করছে। এদিকে অবরোধের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে বান্দরবানে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে জুম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে 3 পার্বত্য জেলায় অবরোধের ডাক দেওয়া হয়। এতে আঞ্চলিক সংগঠক ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায়। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাইডেনের সাথে বৈঠক, বাংলাদেশের সাথে তৈরি হবে নতুন সম্ভাবনা। সাবেক আইনমন্ত্রী ও সাবেক আইজিপিকে ফের গ্রেফতার দেখানো হলো খিলগাঁও থানার হত্যা মামলায়। ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে নেতিবাচক প্রভাব, 1 কেজির দাম 1700 টাকা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।